আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা 19তম নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের যে ফ্রি কোর্স চলছে সেই ফ্রি কোর্সের ক্লাসে আমরা যুক্ত হয়েছি। বিগত সালের কোশ্চেন সলভ, আমরা জানি যে বিগত সালের কোশ্চেন সলভ কতটা গুরুত্বপূর্ণ। এরই সাথে আমাদের প্রাইমারি যে প্রশ্ন ফাঁস প্লাস ডিভাইস পার্টির যে কবলে আমরা পড়েছিলাম সেটার জন্য তীব্র প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আমাদের এই কোর্সও আমাদের যে নিজেদেরকে ব্রেনটাকে, মস্তিষ্কটাকে, নিজেদের প্রস্তুতিকে যে শার্প রাখতে হবে, তার জন্য আমরা রেগুলার বেসিসে কোশ্চেন সলভের এই পর্বটি রেখেছি এবং আমরা প্রতিদিন 2টা করে ক্লাস কোশ্চেন সলভের দেওয়ার চেষ্টা করছি। 7:30টার সময় সাধারণ জ্ঞান কোশ্চেন সলভ এবং রাত 9টার সময় গণিত কোশ্চেন সলভ। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টসে জানান। আমি একটু দেখতে চাচ্ছি যে আমাকে দেখা আর শোনা সব ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। ঠিক আছে, আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখনই শুরু করব। আপনারা আনসার দেওয়া শুরু করেন। এখানে কোশ্চেন আছে, আজকে আমি আনসার লিখে দেই নাই, ঠিক আছে? গতকালকে আপনাদের না, গতকালকে আনসার লিখে দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, আমি নোটিফিকেশনটা পাঠিয়ে দিই সবার কাছে, তারপরে আমরা এখনই ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনারা যারা আমাদের এই কোর্সের হচ্ছে যে আমাদের এই যে ফ্রি কোর্স চলছে এনটিআরসিএ যে ফ্রি কোর্স আমাদের চলছে এনটিআরসিএ, এই ফ্রি কোর্সে যারা রেগুলার বেসিসে ক্লাস করতে চান এবং ক্লাসে রেগুলার যুক্ত থাকতে চান তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন সবাই। হোয়াটসঅ্যাপ বলছি, টেলিগ্রাম গ্রুপ আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এখনই দিয়ে দিচ্ছি। প্রায় গতকালকেই আমাদের 2000-এর ওপরে স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে ক্লাস শুরু করছি। এখন আমরা আজকে সলভ করব বেশ কিছু ক্লাস। আমি যারা যুক্ত হননি এখনও তাদের জন্য আমি যে কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমেন্ট বক্সে কি করছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমাকে 1টা মিনিট সময় দেন একটু, আমি একটু লাইভটা শেয়ার করে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি লাইভটা একটু শেয়ার করে দিই কমেন্ট বক্সে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের পরীক্ষায় প্রহসন চলছে। সরকার আমাদের সাথে কি করছে আমরা নিজেরাও জানি না সেইটা। আমরা চেষ্টা করছি, দেখা যাক ভালো কিছুর জন্য, যাতে আমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো মতো পেতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করব, সর্বাত্মক সব কিছু দিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমরা ভালো কিছু পাই পরবর্তী সময়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন লাইভটা একটু সবাই, আচ্ছা শোনা দেখা যাচ্ছে, একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেন। আমরা এখনই শুরু করব ক্লাস। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, 2-3 মিনিট। হ্যাঁ, লাইভ ক্লাস পরে পাওয়া যাবে কিনা এটা বলা তো ডিফিকাল্ট, তবে লাইভ ক্লাস করাটাই বেটার হবে। দেখেন, আমাদের আজকে এগুলা সব বিগত সালের প্রশ্ন। একটু লাইভটা শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করেন সবাই। আমি শেয়ার করলে, জি যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভ, জি কোর্স চালু হবে, আমি একটু বলে দিই আপনাদেরকে। আমরা আপাতত এখন কোশ্চেন সলভ করছি। কোশ্চেন সলভ পরবর্তী সময়ে সাবজেক্টিভ বলতে সাবজেক্টিভ না, আমাদের এই যে বাংলা জিকে গণিত আর হচ্ছে যে ইংরেজি, এই 4টা বিষয়ের যে 100 মার্কের প্রিপারেশন আছে, এই 100 মার্কের প্রস্তুতির জন্য আমরা হচ্ছে যে কোর্স লঞ্চ করব পরবর্তীতে, সেটা বিষয় ভিত্তিক। তবে আপাতত কোশ্চেন সলভ করেন, বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলে আপনার মোটামুটি অনেকটা প্রিপারেশন ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। 2, 4, 5, 10 মিনিট সময় দিয়ে দিয়েছি আমরা। একটু সবাই লাইভটা শেয়ার করেন তো।
1 মিনিট টাইম দিচ্ছি, আমি 1 মিনিট পরে শুরু করব। এখন বাজে 41:42 শুরু করব ইনশাল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? যা সালাম দিয়েছেন একসাথে উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব ক্লান্ত, বাইরে ছিলাম সারাদিন, মাত্র এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, একটু আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু নিজ নিজ জায়গা থেকে, যাতে আমাদের ক্লাসটা স্প্রেড হয়ে যায় সব জায়গায়, এই জন্য একটু লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? এই জন্য একটু লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন সবাই। এটা সবার নৈতিক দায়িত্ব যে আমরা ফ্রি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আপনারাও আমাদেরকে একটু হেল্প করেন। শুধু আমাদের হেল্প না, পুরো স্টুডেন্ট সোসাইটিকে হেল্প করার জন্য আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। আপনার পাশাপাশি আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী বা আপনার যারা সাথে পরীক্ষা দিবে সহযোদ্ধারাও কি করবে, পাবে, ঠিক আছে? জব এইডের ফ্রি কোর্স সম্পর্কে জানতে চাই। এই তো ফ্রি কোর্সের ক্লাস চলছে, রেগুলার প্রতিদিন কোশ্চেন সলভ চলবে, প্রতিদিন কোশ্চেন সলভ, এগুলা সব নিবন্ধনের বিগত সালের কোশ্চেন। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দেন, কিপটামু করেন না, একটু লাইভটা 1 মিনিট সময় দিচ্ছি, একটু লাইভ শেয়ার করেন। দেখেন আমরা কি বলছে, পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এবার আনসার করা শুরু করেন, সবাই আনসার করেন, দেখে আমি সবার কাছ থেকে আনসার নিব। জি জি জি, আমরা সবার কাছ থেকে আনসার নিব, দেখি আনসার করেন। এটার আনসার সবাই করতে হবে। এই পার্কি সমুদ্র সৈকত এটা কোথায় অবস্থিত? এখানে অপশন দিয়েছে 4টা, চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী। দেখি একটু আনসার করেন, কে কে পারেন। এই সমুদ্র সৈকত থেকে প্রতি বছর প্রশ্ন আসে, একটু আনসার করার চেষ্টা করেন, দেখেন পারা যায় কিনা, ঠিক আছে? আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। আচ্ছা, শেয়ার ডান, অনেক ধন্যবাদ। গ্রুপে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবেন। গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবেন। দেখেন সমুদ্র সৈকত বলতে আপনারা যারা যে কক্সবাজার বেড়াইতে গেছেন না, কক্সবাজারে বেশ কিছু সমুদ্র সৈকত আছে, আপনারা নাম জানেন নাকি? ইনানি বিচ, তারপরে হচ্ছে লাবণী বিচ, তারপরে হচ্ছে যে আপনার আরেকটা কি আছে, ইনানি, লাবণী, এরকম অনেকগুলা সমুদ্রে বিচ আছে। আপনারা বিচে ঘুরতে যান, তাই না? হিমছড়ি, এগুলো সব কোথায়? এগুলো সবগুলো কক্সবাজারে। দ্যাট মিনস কক্সবাজারে যারা বেড়াইতে গেছেন তারা জানেন যে কক্সবাজারে শহরের সাথে যেখানে আপনারা ঘুরতে যান, ওই যে দেখা যায় না মানুষ হচ্ছে যে ওই যে সমুদ্রে জলকেলি করছে, পানি নিয়ে খেলছে বা পানির মধ্যে নামছে, ওই জায়গাগুলো কক্সবাজারে। দেখেন এবার আসি, এই চট্টগ্রামেও 2টা হচ্ছে সমুদ্র সৈকত আছে, যেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে পতেঙ্গা আর আরেকটা হচ্ছে পার্কি। তাহলে আপনারা কি মোটামুটি ভাবে একটু ক্লিয়ার হলেন? কি যে এখানে কোনটা আছে? দেখেন, হ্যাঁ, গুড। তাহলে চট্টগ্রামে আছে 2টা, একটা হচ্ছে পতেঙ্গা আর একটা হচ্ছে পার্কি। আমরা একটা করে প্রশ্ন নিব, সেটার বেশ কয়েকটা করে সলভ করব। কতগুলো করে? বেশ কয়েকটা করে সলভ করব। আর কি এর পাশাপাশি এই অপশনগুলোতে যেগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এই পটুয়াখালীতে একটা আছে, সেটার নাম কি বলেন তো? আপনারা যেখানে যান, পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকত, জাননি আপনারা কখনো? তাহলে এটা কি? কুয়াকাটা, তাই না? কুয়াকাটা। তাহলে আমরা প্রশ্ন নিলাম একটা, উত্তর মানে শিখলাম কয়টা জিনিস? 1 2 3 4 5 6। তাহলে একটা করে প্রশ্ন নিব, ওর আশপাশে দিয়ে যা আছে সবকিছু শেখার চেষ্টা করব। তাহলে আমাদের এটার উত্তর কি হবে? চট্টগ্রামে। তাহলে চট্টগ্রামে 2টা, পার্কি এবং পতেঙ্গা। ইনানি, লাবণী, হিমছড়ি, এগুলো কোথায়? এগুলো হচ্ছে কক্সবাজারে অবস্থিত, ঠিক আছে? একটু লাইভ সবাই শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে, এখানে করা হয়েছে, বলেন তো দেখি এইটা কি হবে? আপনারা আনসার করেন, এইটা দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। একটু লাইভ শেয়ার করেন, এই কোশ্চেনের করতে করতে লাইভটা শেয়ার করে দেন সবার কাছে। এখন কতজন দেখছে লাইভ আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, ঠিক আছে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, তো তাহলে কতজন দেখছে একটু বলেন তো, কতজন আছে লাইভ, আমি দেখি তো। আচ্ছা, 114 জন, গুড। 114টা শেয়ার পড়লে আরো অন্তত কমপক্ষে 114 জনের কাছে যাবে ক্লাসটা, 114 জনের কাছে
মানে শেয়ার করলে 100 জন। দেখেন আপনি ফ্রি ক্লাস করছেন, আমরা রিকোয়েস্ট করছি আপনি হচ্ছে কি করবেন, আরো 2-4 জনকে দেখার সুযোগ করে আপনি শেয়ার করেন। আমি আপনাকে বলবো 1 ঘন্টা শেয়ার করে রাখেন, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে এই 7:30 থেকে 8:30 পর্যন্ত যে 1 ঘন্টা আমাদের ক্লাস চলবে, এই 1 ঘন্টা শেয়ার করে রাখেন, তারপর ডিলিট করে দেন যে আমার সুন্দর সুন্দর ছবির ভিতরে হাসান স্যারের অসুন্দর ক্লাস, না স্যারও অসুন্দর ক্লাস, যাই হোক রাখবো, এরকম যদি মনে করেন তাইলে হচ্ছে যে একটু ইয়ে করে দেন, 1 ঘন্টা পর delete। আপাতত 1 ঘন্টার জন্য আপনার টাইম লাইনে এটা শেয়ার করে রাখেন ক্লাস, ঠিক আছে? আচ্ছা গ হবে, আচ্ছা গুড 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 গুড। আচ্ছা সবাই আনসার করেন। আচ্ছা ছোট বাবু বলছে, আচ্ছা ছোট বাবুরে ভর্তি কইরা দেন আমাদের কাছে, ঠিক আছে? দেখেন তাহলে এইটা কি হবে, সিয়েরা লিওন হবে, ঠিক আছে? এটার আনসার কি হবে, সিয়েরা লিওন, ছোট বাবু বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু লাইভটা শেয়ার করেন কাইন্ডলি, আপনাদের কাছে একটু রিকোয়েস্টই করছি, লাইভটা শেয়ার করে দেন সবাই, লাইভটা একটু শেয়ার করবেন আন্তরিকভাবে, একটু লাইভটা শেয়ার করেন সবাই। আমি 1 মিনিট পরে আমি হচ্ছে যে আপনারা শেয়ার না করলে আমি আর হচ্ছে যে পরের কোশ্চেন সলভিংয়ে যাব না, এটা শেয়ার করবেন তারপরে পরের কোশ্চেনে যাব। আমিও হচ্ছে যে আপনারাও ঘাওড়ামি করবেন, আমিও ঘাওড়ামি করলাম, যান পরের কোশ্চেনে যাব না, এটার আনসার করছি, পরের কোশ্চেন দেখাবো না। সবাই একটু শেয়ার করেন। এটা নিয়ে কেউ কিপটামি করে, আমি আপনাদের কাছে কি বলবো, আপনারা সরকারের টাকায় পড়ালেখা করছেন, আপনারা অনার্স করতেছেন না ইয়েতে, ওই যে কি বলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অথবা ইউনিভার্সিটিতে, যেখানেই পড়ছেন সরকার আপনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সরকার টাকাগুলা কই পায়, জনগণের ট্যাক্সের টাকা থেকে না, তো জনগণের ছেলেপেলেকে আপনি একটু ক্লাস করার সুযোগ করে দিবেন না? তাহলে এটা তো সহজ হিসাব। আপনি আজকে লাইভ শেয়ার করবেন, শেয়ার করলে কি হবে, আপনার হচ্ছে যে ওই যে ইয়ে বাড়বে, ওইটার কি বলে, আপনার হচ্ছে সওয়াব বাড়বে, যতজন দেখবে আপনার লাইভ শেয়ারের মাধ্যমে ততজনের কাছে শেয়ার দেন। আপনি শেয়ার করছেন অথবা আপনার ফ্রেন্ডকে মেনশন দিচ্ছেন, ফোন দিয়ে ডেকে নিয়ে আসেন ক্লাসে, লিঙ্ক পাঠান ফ্রেন্ডের কাছে, শুধু এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করলে হবে? দেখেন এই যে এটা দুইটা ক্ষেত্রে, আপনার সরকারের প্রতি বা জনগণের প্রতি, আপনি কিন্তু সরকারের টাকা পড়ছেন বলতে জনগণের টাকায় পড়ছেন, তাই না? তাহলে জনগণের টাকা যখন আপনি পড়ছেন তখন কি হবে, আপনি জনগণের জন্য আপনার কিছু দায়বদ্ধতা থাকে, তো আপনি জনগণের জন্য শেয়ার করবেন। প্লাস হচ্ছে যে আপনার যে পরবর্তী আপনি শিক্ষাদানের মাধ্যমে কি তার কাছ থেকে যতজন পাবে তার আইডি থেকে আপনি সেগুলো সব পাবেন না, তো সেই জন্য শেয়ার করতে হবে। তো এগুলা আমরা চাই সবাই আমরা ভাগিদার হই, তাই না? একা একা জান্নাতে যাব না। আচ্ছা তাহলে এটা সিয়েরা লিওন, ব্যাখ্যা করার কিছু নাই, 6 দফা। আচ্ছা শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্নগুলো এভাবে গুরুত্বপূর্ণ না। 48 সালে পাকিস্তানের পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন? বলেন তো কে গণপরিষদে এই বাংলা ভাষাকে হচ্ছে যে ইয়ে ভাষা হিসেবে, মানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার জন্য গণপরিষদে হচ্ছে যে আবেদন করেন অথবা আপনার দাবি জানায়? বলেন তো দেখি, একটু পারেন কিনা? জি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন সবাইকে একসাথে সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, সবাই ডাইকে নিয়ে আসেন। এইটা আপনার কি, দেখি কারা কারা ক্লাস করতেছে একটু সেটাও দেখি। স্বপ্নচারিণী, ইনি আবার অনেকগুলা ইয়াদ করছে, এটা কি বলে মেনশন দিছে। শ্রাবণী, সব মেয়ে মানুষ দেখি, ছেলে মানুষ কই? শেয়ার ডান, জুয়েল রানা, তারপরে জাকিয়া সুলতানা, তারপরে যে রেজা ম্যাথের জন্য আবার ইয়ে করছে, ইজি জব ম্যাথ নাকি। আচ্ছা যাই হোক, আচ্ছা সবাই কমেন্ট করতেছে, অনেক ধন্যবাদ সবাইরে। আচ্ছা হুমায়রা খাতুন, রুমানা, যার নাম সামনে পড়তেছে বলতেছি কিন্তু, হ্যাঁ আপনারা সবাই। আল্লাহর বান্দা সিয়েরা লিওন লিখছে, আচ্ছা যাই হোক আল্লাহর বান্দা লিখছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আব্দুল আহাদ, বলেন তো কে এটা, এটা কে হবে বলেন? ইনার বাড়ি কোথায়? ইনার থেকে আমরা বেশ কয়েকটা জিনিস জানবো, যেহেতু এটা ইতিহাসের টপিক, আমরা বেশ কিছু জিনিসপাতি এখান থেকে জানতে পারবো, তাই না? আচ্ছা নীরেন্দ্রনাথ না রে পাগলারা, আপনারা সবাই ম্যাক্সিমাম আমার থেকে বড়, কি যে বলি আপনাদেরকে। আচ্ছা নীরেন্দ্রনাথ দত্ত, সুরভি, আচ্ছা ধীরেন্দ্রনাথ দত্ত, নাম কি? ধীরেন্দ্রনাথ দত্ত। দেখেন এখানে আরো অনেকগুলো, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কার হাত ধরে? আওয়ামী মুসলিম লীগ, তাই না? আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ, এটাই পরে আওয়ামী লীগ হয়। এটা কার? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই সময় কি সভাপতি ছিলেন, প্রতিষ্ঠা করেন। আবুল কাশেমের হাত ধরে কি হয়?
তমুদিন মজলিস গঠিত হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং ধীরেন্দ্রনাথ দত্ত কি করেছিলেন, প্রথম হচ্ছে এই পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য তিনি জোর দাবি জানিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনারা মনে রাখেন। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাই। গুড, বাড়ি কুমিল্লা। এই তো, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়েন্ট বলছেন, ইনার বাড়ি ছিল কোথায়? কুমিল্লাতে। ইনার বাড়ি ছিল কোথায়? বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার যে অন্তর্ভুক্ত জায়গা, সেইখানে উনার বাড়িটা পড়ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের কোশ্চেনে যেতে পারি। এখান থেকে আমরা 4-5টা জিনিস জেনে ফেললাম। পরের কোশ্চেনে, সাম্প্রতিক সুন্দরবন এলাকাতে কোন নদীতে কয়লাবাহী কার্গো আছে? এটা তৎকালীন সময় সাম্প্রতিক প্রশ্ন, এটা দরকার নাই। ঠিক আছে, আমরা পরে। ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? এইটা বহুবার পরীক্ষায় এসেছে, আবার আসবে সম্ভবত। লাস্ট কোন একটা পরীক্ষায় কয়েকদিন আগেই আসছিল। বলেন তো এটা কোথায়, এটা কোন জেলায় পাওয়া গেছে? এখান থেকে আমরা বেশ কয়েকটা তথ্য পাইতে পারি। এই ওয়ারি বটেশ্বরটা কি ছিল, আপনারা উত্তর করেন, আমি আপনাদেরকে এটা সম্পর্কে আরো যে ধারণাগুলো হয় সেটা দিই। এটা কোন জেলায় অবস্থিত আপনারা বলবেন, আমি বলি। এটা হানিফ মাস্টার এটা আবিষ্কার করেন। এই ওয়ারি বটেশ্বর ঢাকা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে একটা দুর্গ শহর বলতে পারেন, বা দুর্গনগর বলতে পারেন। আচ্ছা, দুর্গনগর বলি, দুর্গনগর ছিল মানে। এবং এইটা প্রায় 2500 বছর আগে তৈরি। কত? 2500 বছর পূর্বে তৈরি। তাহলে এখান থেকে অলরেডি 4টা প্রশ্ন আমরা জেনে ফেলছি, 4টা উত্তর। কয়টা উত্তর? 4টা উত্তর আমরা জেনে ফেলেছি। আচ্ছা, অনেকেই আনসার করছেন, তাই না? আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু অনেক পড়া পড়ে ফেলতেছি। এটা কি খেয়াল করছেন আপনারা? আমরা অনেক পড়া পড়েছি। দেখেন, এখানে আমরা প্রশ্ন নিয়েছি একটা, সলভ করলাম কয়টা জিনিস? এখান থেকে 4টা। যদি বলে ওয়ারি বটেশ্বর মন্দির, এটা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি কে প্রথম দেখতে পায়? হানিফ মাস্টার। ঢাকা থেকে কত দূর? 80 কিলোমিটার দূরে। 80 বা অনেক জায়গায় 70ও বলা হয়। আচ্ছা, এটা কি ছিল? এটা একটা দুর্গ নগর ছিল। দুর্গ মানে কি? প্রাচীর দেওয়া একটা নগর ছিল। আচ্ছা, এটা কত বছর পূর্বে এটা প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয়? 2500 বছর পূর্বে। তাহলে এই প্রশ্নগুলোর আনসার আমরা কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, এটার উত্তর হবে নরসিংদী জেলা। কোন জেলা? এটার উত্তর হবে নরসিংদী জেলা। ঠিক আছে, তাহলে দেখেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা করে প্রশ্ন নিচ্ছি। তার মানে আমরা প্রতিদিন 25টা করে প্রশ্ন সলভ করি। 4-25 100টা করে সাধারণ জ্ঞান আমাদের কমপ্লিট হয়ে যায় অলমোস্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন, সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে কতটুকু? বলেন তো, এটা পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে কতটুকু? এটা নিয়ে কিন্তু একটু মতানৈক্য আছে, অনেকেই অনেক রকম ভাবে বলেন তো দেখি এটার আনসার কি হবে। আচ্ছা, আমি বলি, এটা সূর্য, মনে করেন এটা সূর্য। একটু দেখাই, এই সূর্যের চারপাশে কি হয়? চারপাশে হচ্ছে যে কি, সূর্যের চারপাশে কি হয়? অনেকগুলা গ্রহ, উপগ্রহ, এগুলা হচ্ছে যে কি আবর্তিত হতে থাকে, মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পৃথিবী হচ্ছে মানে সূর্য হচ্ছে পৃথিবীর নিকটবর্তী একটি নক্ষত্র। তাহলে সূর্য কি পৃথিবীর নিকটবর্তী, মানে পৃথিবীর কাছাকাছি একটা নক্ষত্র হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এবং পৃথিবীর হচ্ছে যে পৃথিবীতে আলো এসে পৌঁছায় এবং এই সূর্যের আলোর মাধ্যমেই পৃথিবীর জীবজগৎ বেড়ে ওঠে। এই ব্যাপারে আমরা জানতে পারি আর কি বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, কত? 8 মিনিট 20 সেকেন্ড, কেউ বলছে 19 সেকেন্ড। আচ্ছা, গুড 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 গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। সবাই আনসার করেন, দেখি সবাই আনসার করেন। লাইভটা শেয়ার করে দেন তো আরেকবার একটু দেখি, লাইভটা আরেকবার একটু শেয়ার করে দেন, লাইভটা আরেকবার একটু সবাই শেয়ার করে দেন। আমরা তাহলে লিখলাম, দেখেন 8 মিনিট কোন জায়গায় 19 সেকেন্ড, 19 সেকেন্ড কোন জায়গায় 20 সেকেন্ডও বলা হয়। তবে এই বেশিরভাগ জায়গায় 19 সেকেন্ডের কথা বলা হয়েছে। কি বললাম?
কি আম্মাজানের নাম কি? আইরাত। আচ্ছা, নাম বলা হয়নি। আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম বললাম, আইরাত তোমার নাম না? আচ্ছা, তোমার নাম বলে দিছি। হ্যাঁ, তুমি তোমার আম্মুর সাথে ক্লাস করো, এই ছোট ছোট জিনিসগুলো শিখো। হ্যাঁ, তাইলে পরবর্তীতে কাজে দিবে। এগুলা তো অনেক কঠিন না, সহজ জিনিস, তুমি শিখো বাবা, শিখলে কাজে দিবে এগুলা পরবর্তীতে। আচ্ছা, নাম বলে দিলাম। আচ্ছা দেখেন, তাহলে 19 সেকেন্ডটাই কাউন্ট করিয়েন। যদি 20 মানে পার্শ্ববর্তী না থাকে, যেমন এই প্রশ্নটাতে মানে সরাসরি 8 মিনিট দিয়েছে। এখানে দেখেন অপশনে 8 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, 10 মিনিট। তাহলে এখানে কোনটা? তাহলে 8 মিনিট হবে। একটা জিনিস মনে রাখবেন, যদি অপশনের মধ্যে এখান থেকে কোশ্চেনের আনসার করা শিখেন, একটা কোশ্চেনের আনসার করা শিখায় আপনাকে, দেখেন আনসার করা শিখায় এরকম, যদি এখানে মনে করেন 8 মিনিট না থাকতো তাহলে কি আনসার দিতেন? মনে করেন এখানে 8 মিনিট না থেকে এখানে মনে করেন যে 80 মিনিট করে দিছে, তখন আপনি আনসার কোনটা দিতেন বলেন তো? এখানে মনে রাখবেন, যেহেতু 8 মিনিট 19 সেকেন্ড হিসেবে আমরা ধরছি, তাহলে এটা কি মানে এই 8.50-এর নিচে, মানে 8 মিনিট 50 সেকেন্ড, 50 না, সরি 30 সেকেন্ডের নিচে যদি থাকে তাহলে কিভাবে হবে? তাহলে হচ্ছে যে 30 সেকেন্ডের উপরে যদি থাকে তাহলে উত্তর হবে 9 যদি হতো, আর যদি নিচে থাকে তাহলে হয়তো 7। তাহলে যদি এখানে এই 8 না দিয়ে 80 দেওয়া হতো তাহলে উত্তর কত হইতো? উত্তর হইতো স্বাভাবিকভাবে 7। ঠিক আছে, 7। যেহেতু 19 আছে, 30-এর উপরে যায়নি, মানে অর্ধেক। 60 মিনিটে 1 সেকেন্ড না, তাহলে 30 সেকেন্ডের যদি 8 মিনিট 30 সেকেন্ডের বেশি হতো তাহলে 9 উত্তর হইতো, আর যদি কম হতো তাহলে 7। যেহেতু কম সেহেতু উত্তর কত? 7 হইতো, তাহলে যদি এখানে অপশনে না থাকতো। আচ্ছা, আমরা পরেরটায় যাই। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত বলেন তো? এটা দেখি পারেন কিনা। এটা কিন্তু আপডেট হয়েছে এখন, বলেন দেখি এটা পারেন কিনা। আপনারা কতজন ক্লাসে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, গলা টলার অবস্থা ভালো না। আচ্ছা, বলেন দেখি, এটা বলেন, আপডেটটা বলেন, বলেন বলেন, দ্রুত দ্রুত, একটুও দেরি করা যাবে না। অনেকজন ক্লাস করছেন, অনেক ধন্যবাদ আপনাদের কারারে। হ্যাঁ ঠিক আছে, অনেকজন ক্লাস করছেন, একটু 468 জন। বি নাম্বার কত? 175 জন। আচ্ছা গুড, আনসার করেন দেখি। এটা কল দেয় কেন? 175 শোনেন, এখানে আমি একটু বলি, এই সংখ্যাটা কত বড় বেয়াদব। এই সংখ্যাটা মাঝে মধ্যে কম বেশি হতে পারে। কি হতে পারে? এই সংখ্যাটা মাঝে মধ্যে কম বেশি হতে পারে। ঠিক আছে, এখন আপনি তাহলে, আম্মা ফুপা কল দিচ্ছে, দেখো তো কল, ওখান থেকে কল দাও। এখানে কল দিচ্ছে, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, বোর্ডে কল আসতেছে। আচ্ছা এখন দেখেন, ঘটনা হচ্ছে যে এইটা আপনি কি করবেন আপাত দৃষ্টিতে এখন মনে রাখেন। এগুলো আমি একটাও বলবো না এখন। কেন বলছি না? এই জন্যই বলবো না যে এই যে আমরা যেগুলো দেখছি, যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, তারপরে কি বীর প্রতীক, তাই না? তাহলে আমরা কি জানলাম যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত 4 জন মুক্তিযোদ্ধা, মানে 4টা সেক্টর হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এখন দেখেন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই সংখ্যাটা প্রায়শই চেঞ্জ হয়। যখন দেখা গেছে যে শেখ হাসিনা থাকে তখন মেজর ডালিম সহ অন্যান্য যারা আছেন তাদেরকে বাদ দিয়ে দেয়, আবার শেখ হাসিনা বাদ যায় যখন আবার এই খালেদা জিয়া বা খালেদা জিয়া মরহুম উনি মারা গিয়েছেন, যখন এক কথায় বিএনপি যখন আসবে তখন হয়তো আবার তাদেরকে নিবে বা নিবে না। তো এটা এক এক সময় এক এক রকম হয়। এটা আনসার করার সবচাইতে ভালো কথা। শোনা যাচ্ছে না? কি বলেন? কথা তো শোনা যাওয়ার কথা। এই কথা শোনা যাচ্ছে না আমার কথা? তাহলে এটা আনসার করার সবচাইতে এই কথা শোনা যায় না?
কথা শোনা যায় না? কি বলেন, কথা তো শোনা যাওয়ার কথা। কথা শোনা যাচ্ছে না, আমার কথা শোনা তো যাওয়ার কথা। কি বলেন, কথা শোনা যাচ্ছে না? এই সবার কি শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ সেটাই তো বলছি, আপনার থেকে আমি আগে লাইভ দেখছি, আমার এখানে তো লাইভ চলছে তো। হ্যাঁ সেটাই, অনেকের পার্সোনাল সমস্যা। হ্যাঁ আপনার ওখানে নেটের প্রবলেম। একটু লাইভটা আরেকবার শেয়ার করেন তো, আমরা যাই। তাহলে এটা আনসার করার সবচেয়ে ভালো ওয়ে যেটা, সেটা হচ্ছে যে এগুলো কি করবেন জানেন, পরীক্ষার আগের রাতে একটু গুগল করে দেখে যাবেন, এআই দিয়ে দেখে যাবেন যে তখন আপডেট কোনটা আছে। কিছু কিছু জিনিস পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে থেকে এগুলা একটু দেখে যাবেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তীটাতে যাই। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার মানে লাইব্রেরি কোথায় অবস্থিত? বলেন তো, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? দেখি বলতে পারেন কিনা এটার আনসার। আচ্ছা, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত একটু বলেন। আচ্ছা বলেন দেখি, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? একটু বলতে হবে, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? বলেন দেখি, আমি আপনাদের আনসারগুলো দেখছি। এখানে কিন্তু প্যাচ বাঁধানো অনেকগুলো ব্যাপার আছে। এখানে দেখেন, জাতীয় জাদুঘর, হ্যাঁ কয়েকটা জিনিস শিখাই দিই। জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর এটা কোথায়? শাহবাগ, শাহবাগে অবস্থিত, তাই না? এরপরে দেখেন জাতীয় গ্রন্থ কেন্দ্র, জাতীয় গ্রন্থ কেন্দ্র। তাহলে জাতীয় গ্রন্থ কি কেন্দ্র, এই কেন্দ্র আর এই গ্রন্থাগার দুইটা কিন্তু আলাদা জিনিস। দুইটা আলাদা জিনিস বলতে দুইটা আলাদা ব্যাপার আর কি, হ্যাঁ দুইটা আলাদা প্রতিষ্ঠান, এটা মনে রাখবেন। আচ্ছা, অনেকে আনসার করতেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ গুড। দেখেন জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগে। জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? শাহবাগে। এই দেখেন গুলিস্তান দিয়ে প্যাচ বাঁধায় রাখছে, এই জাতীয় গ্রন্থ কেন্দ্র এটা আবার গুলিস্তানে। তাহলে মনে রাখতে পারবেন এবার, জাতীয় গ্রন্থ কেন্দ্র কোথায়? গুলিস্তানে। তাহলে গ্রন্থ কেন্দ্র, দুইটা জিনিস মনে রাখেন, গ্রন্থ কেন্দ্র, একটা হচ্ছে গ্রন্থ কেন্দ্র, এই যে কেন্দ্র, আর আরেকটা হচ্ছে গ্রন্থাগার, ঠিক আছে, যেটাকে আপনারা লাইব্রেরি বলেন। ঠিক আছে, দুইটা কিন্তু দুই জায়গায় অবস্থিত। এটা প্যাচ বাঁধায় দিবে পরীক্ষার হলে, ঠিক আছে, প্যাচ বাঁধায় দিবে। জি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন সবাইকে সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা এবার আসি, আমরা পরে কোশ্চেনে চলে যাই। বাংলাদেশ সরকারের প্রধান আইনকর্তা কে? বলেন তো, প্রধান আইনকর্তা কে বাংলাদেশ সরকারের? দেখেন যারা ব্যারিস্টার থাকেন, এখানে দুইটা জিনিস দেখেন, প্রধান বিচারপতি, এটা কিন্তু মানে প্রধান বিচারপতির কাজ কি? প্রধান বিচারপতি যিনি, ইনি হচ্ছে যে আপনার আইনকর্তা নয়, কিন্তু ইনি হচ্ছে বিচারক বা বিচারপতি, বিচারক। সংসদ ভবন কি? এটা হচ্ছে আইন তৈরির কারখানা বলতে পারেন। আইন তৈরি হয় সংসদে, সংসদ সদস্যরা যেটা রায় দিবে, হ্যাঁ ভোট যে বলে না, হাঁ যুক্ত হয়েছে, হাঁ যুক্ত হয়েছে, হাঁ যুক্ত হয়েছে, এটাকে বলা হয়, মানে ওইটা কোথা থেকে? সংসদ থেকে। তাহলে আইন পাশ হয় কোথা থেকে? সংসদ থেকে। ওই আইন দিয়ে বিচার করে কে? এই বিচারকরা, প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা থাকেন। আইন মন্ত্রীর কাজ কি? ওই যে এই যে সংসদে যে আইনগুলো পাশ হবে, এই আইনগুলো কি করবে? যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করবে, বা আইন নিয়ে তিনি বিভিন্ন ইয়ে করবেন, ঠিক আছে। কিন্তু সরকারিভাবে সরকারের পক্ষ থেকে না, নো নো নো, আমি বলে দিয়েছি কোনটার কাজ কি, ঠিক আছে। আপনারা কি লিখছেন আমি সেটাই একটু দেখতেছি আপনাদের লেখাগুলো। আচ্ছা ঠিক আছে, গুড, সুন্দর লিখছেন। দেখেন
বাংলাদেশের আইনকর্তা বলতে বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ আইন প্রণেতা, বলবো না আইন প্রণেতা সংসদ সদস্য, বাংলাদেশ সরকার কর্তৃক আইন পর্যবেক্ষণের জন্য যাকে নির্ধারণ করা হয় তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইনকর্তা। ওনাকে নিয়োগ দেয়, এই যে অ্যাটর্নি জেনারেল, ইনাকে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি হিসাবে নিয়োগ দেন? সংবিধানে লেখা আছে যে একজন 64-1, সংবিধানের 64-1 নম্বর ধারায়, ঠিক আছে, 64-1 নম্বর ধারায় লেখা আছে যে দেশের সর্বোচ্চ আইনকর্তা হিসেবে একজন থাকবেন, যিনি আইন পর্যবেক্ষক হিসেবে থাকবেন, সরকার কর্তৃক নিয়োগকৃত। কার কর্তৃক? সরকার কর্তৃক, কোনো দল নাই, সরকার কর্তৃক নিয়োগকৃত একজন থাকবেন, তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়ে থাকবে। কি বলা হবে? তাকে অ্যাটর্নি জেনারেল বলা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সর্বোচ্চ আইনকর্তাকে অ্যাটর্নি জেনারেল। গুড। আমরা দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নাড়ি ভুড়ি বের করে ফেলতেছি, তাই না? আমরা প্রত্যেকটা প্রশ্ন নাড়ি ভুড়ি বের। আচ্ছা, এইটা T20, আচ্ছা এটা বাদ দিলাম। সাম্প্রতিক বাংলাদেশে কোন বিরল রোগে আছে? এটাও বাদ, তখন করে চলে। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? বলেন তো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? বলেন, এটা দেখি পারেন কিনা। এটা একটু আনকমন কোশ্চেন, পারাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। বলেন দেখি পারা যায় কিনা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? দেখি আপনারা পারছেন কিনা। একটু লাইভটা শেয়ার করেন তো, একটু লাইভ শেয়ার করেন। দেখেন এখনো আন্তর্জাতিকে ঢুকি নাই, কিন্তু ঢুকবো, এখনই ঢুকবো। বাংলাদেশে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? এটা একটা আন্তর্জাতিক শব্দ। কি শব্দ? আন্তর্জাতিক, WTC যেটাকে বলা হয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাধ্যমেই আপনার গোটা বিশ্বব্যাপী বিজনেসের খবর, ওঠা নামা, বিশ্বব্যাপী শেয়ার বাজার সহ বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু বলতে পারেন, বা আন্তর্জাতিক বাণিজ্যকে বাংলাদেশের সাথে কানেক্ট করার যে প্রসেস, সেইটা। ঠিক আছে, এইখান থেকেই বাংলাদেশের ব্যবসায়িক যে ট্রেড বলতে কি, বিজনেস বা আপনার হচ্ছে যে মাল্টিফ্যাক্টরি সিস্টেম যেটা, সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এইখান থেকে বিশ্ব বাজারের সাথে বাংলাদেশের বাজারের সামঞ্জস্য সহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করাই এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে দেখেন এটা কোথায়? এটা চট্টগ্রামে অবস্থিত। কোথায়? চট্টগ্রামে অবস্থিত। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। অসমাপ্ত আত্মজীবনী আর পরীক্ষায় আসবে না অন্তত 10 বছর। আচ্ছা, নাসায় কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা এখনো গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে এটা হচ্ছে যে আপনার সাম্প্রতিক প্রশ্ন ছিল, বাট এটা এখনো গুরুত্বপূর্ণ। একটু বলেন তো দেখি পারেন কিনা, যে সাম্প্রতিক নাসায় কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন? বলেন দেখি পারেন কিনা আপনারা। পারবেন? দেখি কেউ পারে কিনা। আচ্ছা, আমি একটু দেখি কেউ পারতেছে কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাসায় কর্মরত বাংলাদেশি একজন বিজ্ঞানী, যিনি হচ্ছে যে কি করেছিলেন, নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছিলেন। খুবই সেই সময় থেকে খুবই ভাইরাল ছিল ব্যাপারটি। ঠিক আছে, একটু দেখি পারেন কিনা আপনারা বলতে। আপনারা শেয়ার করেন না, খুব কিপটা। এত কিপটা হইলে হয়? আচ্ছা, আচ্ছা, আমাদের ক্লাস কি চলবে কি মনে হচ্ছে? ক্লাস আমরা এই তো গুড। রুবাই খান না, রুবার খান লিখছে আরেকজন। এই ভুল হইতেছে। এখানে কি আমরাই এটা ভুল লিখছি নাকি? আচ্ছা আচ্ছা, এখানে ভুল লিখছি আমরাই। আচ্ছা, যাই হোক,
3টে শেয়ার ডান। আচ্ছা বলেন তো ক্লাস চলবে, আমরা ক্লাস চালাবো, নিবন্ধনের ক্লাস? আপনারা যদি মানে অভয় দেন আমাদেরকে তাহলে ক্লাস চলতে থাকবে, আর যদি মনে করেন যে না স্যার ক্লাস করব না তাহলে ক্লাস অফ থাকবে। কারণ আমার ক্লাস নেওয়া পার্সোনালি খুব প্রেশার, এই যে ব্যাচের ক্লাস অফ রেখে আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আর আমাদের হচ্ছে যে পেইড ব্যাচ আসবে, আমরা চেষ্টা করব খুব একটা সীমিত অ্যামাউন্টের মধ্যে আপনাদেরকে থিওরিটিক্যালি পড়ানোর জন্য, অন্তত 100 মার্কের প্রিপারেশন। কারণ শুনেন, অনেক জায়গা থেকে আপনাদেরকে সাবজেক্টিভ পড়ানোর জন্য বা সাবজেক্টিভ পড়ানোর কথা লোভ দেখাবে। আমি আপনাদেরকে ব্যাপারটা খোলাসা করে দিই, ঠিক আছে? যারাই ক্লাসে যুক্ত আছেন আমি একটু আপনাদেরকে ব্যাপারটা খোলাসা করি। অনেকজন আছে, অনেক টিচার আছে বা অনেক প্রতিষ্ঠান আছে, আপনাদেরকে কি আপনাদের যে 100 মার্কের পরীক্ষা সাবজেক্টিভ থেকে হবে না, এই সাবজেক্টিভের 100 মার্কের জন্য আপনাদেরকে কি করবে, আপনাদেরকে হয়তো বোঝাবে বা বলবে বা বিভিন্নভাবে আপনাদেরকে ইয়ে করার চেষ্টা করবে। কিন্তু এইটা আপনি কখনোই এই ভুলে পা দিয়েন না। আপনাকে আমি বলে দিই, আপনাদেরকে আমি বইয়ের নাম বলে দিব, একটা বই কিনে নিন। কারণ আপনি অনার্সে 4 বছরে যা পড়ে এসেছেন সেটা আপনাকে কোনো টিচার এই নিবন্ধনের আগে 2 মাসে কমপ্লিট করাইতে পারবে না। এটা শুধুমাত্র টাকা নেওয়ার একটা মনে করেন যে পলিসি, ঠিক আছে? হয়তো 50-60টা প্রশ্ন বা 100-150 প্রশ্ন সলভ করে দিবে, দিয়ে আপনাকে হয়তো 1000 টাকার একটা কোর্স আপনার কাছ থেকে বিক্রি করে নিবে। তো এইটা করার দরকার নাই। আপনারা হচ্ছে যে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এইটার যে কোর্স থাকবে সেই কোর্সগুলোতে ভর্তি হন। সাবজেক্টিভ, হ্যাঁ সাবজেক্টিভ যেগুলো আসে, ঠিক আছে, সাবজেক্টিভ যেগুলো আছে এগুলোর জন্য আলাদা করে পড়ার দরকার নেই। একটা বই কিনে আপনি অনার্স 4 বছর যা পড়ছেন ওইগুলোই ওখানকার জন্য প্রয়োজন হবে, ঠিক আছে? আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। এইটার জন্য কোর্স করবেন 1500, আবার ওইগুলো সাবজেক্টিভের কোর্স আবার মেলা টাকা দিয়ে বিক্রি করে টিচাররা। আবার সব সাবজেক্টের জন্য তো সাবজেক্টিভ কোর্সও পাবেন না, কিছু কিছু ধান্দাবাজ আছে ওগুলা করবে, ঠিক আছে? দরকার নাই ওগুলার কাছে পড়ার। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য, মানে করার জন্য, ঠিক আছে? দেখেন এখন দেখেন, এই যে এনার নাম হচ্ছে রুবাব হবে, হ্যাঁ রুবার না রুবাব, তাহলে রুবাব এইটা হবে হচ্ছে নাম, ঠিক আছে? আচ্ছা আমরা পরেরটা যাই। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায় বলেন তো? এটা না পারলে আপনি মনে করেন বাংলাদেশের নাগরিকই না, এটা না পারলে কি না আপনি বাংলাদেশের নাগরিক না, বলেন তো দেখি। আচ্ছা এটা না পারলে আপনারা বাংলাদেশের নাগরিকই না। একটু লাইভটা শেয়ার করেন তো শেষ মুহূর্তে এসে, যাতে শেষ মুহূর্তে সবার কাছে চলে যায়। একটু যারা ক্লাস করছেন লাইভটা শেয়ার করে দিন, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিন, ঠিক আছে? কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিন, ওকে? বইয়ের নাম আমরা বলে দিব, ঠিক আছে? এখনো প্রপার বই এখনো ওইভাবে আসেনি সাবজেক্টিভের বই যখন আসবে আমরা নাম বলে দিব কোন বইটা নিলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? বলেন তো এটা কি? বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায়? একটু লাইভটা শেয়ার করেন তো ভাই। বইয়ের নাম বলে দিব ইনশাল্লাহ। বইয়ের নাম গ্রুপে যখন যুক্ত হয়েছেন, আর গ্রুপে বন্ধু বান্ধব ডাইকে নিয়ে আসে, লিঙ্ক তো ওপেন করে দিছি সবার জন্য, লিঙ্ক শেয়ার করে করে সব ফ্রেন্ড সার্কেল একসাথে ডাইকে নিয়ে আসেন গ্রুপে, ঠিক আছে? না না আমি ইংলিশ পড়াই না, আমি ইংরেজি পড়াই না, আমি ইংরেজি পড়াই না। আমি মূলত স্টুডেন্ট তো হচ্ছে যে আমি তো সাধারণ জ্ঞানের টিচার, মানে বাই ডিফল্ট হয়ে গেছি। আমি মোটামুটিভাবে বলতে গেলে আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এইখানে সাধারণ জ্ঞান পড়াই আর কি। এই বিসিএস এর সাধারণ জ্ঞান পড়াই। আলহামদুলিল্লাহ গত বছর বিসিএস এর ব্যাচগুলো সব মিলে প্রায় 7-8 হাজার স্টুডেন্ট পড়িয়েছি। বিসিএস এর 47তম বিসিএস প্লাস অন্যান্য সবগুলো মিলে প্রায় 7-8 হাজার স্টুডেন্ট পড়িয়েছি, হ্যাঁ? তো আমাদের এখানে দেখেন, বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায়? বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায় দেখেন, এটা সার্কুলার খুব দ্রুতই হবে, হ্যাঁ সব বলে দিব, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। যত রকমের হেল্প দরকার নিবন্ধনের জন্য আমরা পুরো হেল্প আপনাদেরকে করব, এবং প্রত্যেকটা ফ্রি। এই যে প্রত্যেক দিন ক্লাস করতেছেন, ক্লাসের পিডিএফ কিন্তু আপনারা ফ্রি পান পান নাই গতকালকের ক্লাসের পিডিএফ পান নাই, সবাই পাইছেন। আচ্ছা এখন দেখেন, আমরা যে প্রশ্নটা নিয়ে আছি নাসারটা আমরা বাংলাদেশে চা উৎপাদন শুরু হয় 1880 সালে। দেখেন কোথায়?
1880 সালে, 1880 সালে এটা চট্টগ্রামে। দেখেন কি বললাম, 1880 সালের দিকে কোথায়? চট্টগ্রামে ক্লাব এলাকায়। হ্যাঁ, ক্লাব এলাকায়। তাহলে 1880 সালে কোথায় হয়? ক্লাব এলাকায় হয়। এখন দেখেন যে আমরা যেটা করছি, এই 1840 সালের দিকে, 1840 সালের দিকে যখন ক্লাব এলাকায় এটা হওয়ার কি পরীক্ষামূলকভাবে হয় এবং হওয়ার কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কি হয়, আপনারা যেটা আনসার করছেন এটা হচ্ছে বাণিজ্যিকভাবে প্রথম শুরু হয়। কি হয়? বাণিজ্যিকভাবে প্রথম শুরু হয়। কি শুরু হয়? এই চায়ের চাষ শুরু হয় কোথায়? ওই যে আপনারা যেটা আনসার করছেন, সিলেটের মালনীছড়ায়। এটা এই 1840 সালের কিছুদিন পরেই 1856-57 সালের দিকে, 56-57 সালের দিকে মোটামুটিভাবে সিলেটের মালনীছড়ায় হয়। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস আমাদের কন্টিনিউ থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই যে আপনাদের সাধারণ জ্ঞান যেগুলা করছি না, এগুলা একদম আমি যতটুকু জানি আপনাদেরকে ঠিক ততটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একবারে আমার যতটুকু জানা ততটুকুই দিয়ে দিব ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো কথাবার্তা চলবে না। হ্যাঁ, আমি যতটুকু জানি আপনাদের প্রত্যেকটাতে। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখি আমরা। ডাউন সিনড্রোম বলতে কি বোঝায় বলেন তো? এটা ডাউন সিনড্রোম, হোয়াট ইজ দ্য ডাউন সিনড্রোম বলেন তো? এটা ডাউন সিনড্রোম কি? না, ইনস্টাগ্রাম নেই। টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে যুক্ত হতে হবে। কি গ্রুপে যুক্ত হতে হবে? টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। এই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? আপনারা আমাদের ক্লাসগুলো প্রতিদিন ইন টাইমে নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, ইন টাইমে নোটিফিকেশন পাবেন। সো আপনাদের কাজ কি? আপনারা টেলিগ্রামের লিঙ্ক দেখেন ক্যাপশনে দেওয়া আছে। এই দেখেন টেলিগ্রামের লিঙ্ক দেখছেন, এখানে এই ক্যাপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এই দেখেন ক্যাপশনের মধ্যে একদম দেখেন, ক্যাপশনের নিচে ক্যাপশনে কি লেখা আছে? বিগত সালের প্রশ্ন সলভ 19তম নিবন্ধন টার্গেট জিকে 2 নাম্বার ক্লাস আজকে চলছে। এরপরে দেখেন লেখা আছে নিবন্ধন ফ্রি লাইভ ক্লাস। আচ্ছা, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। যারা যুক্ত নাই এখানে তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি এখনই। ওয়েট, যারা যুক্ত নাই তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। এই যে কমেন্ট সেকশনে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখছেন কমেন্ট সেকশনে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, কমেন্ট সেকশনে দিয়েছি। দেখেন একটু নিচে পড়ে গেল মনে হয়। যারা এখনো করেনি তারা এখান থেকে ক্লিক করলে অটোমেটিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওপেন করা আছে সবার জন্য। আচ্ছা, আমি আরেকটা জায়গায় একটু দিয়ে দিই। এটা হচ্ছে একটু 1 সেকেন্ড একটু ওয়েট করেন তো, একটু ওয়েট করেন। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাই আমি তাদেরকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জয়েন হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন আনসার করছেন না, কয়জন? আচ্ছা, অনেকজনই এম এ লিখছেন আর কি। দেখেন ডাউন সিনড্রোম বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা, আমি দেখি আরো 2-1জন আনসার করে কিনা। আচ্ছা, ক নম্বরে কি? আচ্ছা দেখেন, এবার একটু আলোচনা করি। মানে আলোচনা বলতে আপনাদের বলা যেটা সেটাই ঠিক আছে, এইটাই আনসার। ঠিক আছে, আপনারা অনেকে আনসার করছেন গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ আর কি, যেটাকে বলা হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করি। ল্যাংডাউন নামের একজন চিকিৎসক ছিলেন, যিনি 1986 সালের দিকে লক্ষ্য করেন যে প্রতি 5 থেকে 700 জন শিশুর মধ্যে একজন করে শিশু এইরকম ভাবে মাতৃগর্ভে বিকাশ লাভ করে, যাদের বিকাশ স্বাভাবিকভাবে অন্যান্য ওই 700 শিশুর মতো না। তারা কেমন? তারা একটু স্বাভাবিকভাবে বিকাশটা তাদের কম হয়।
অপরিণত অবস্থায় মাতৃগর্ভে বেড়ে উঠতে থাকে। এরকম কিছু শিশুর তিনি স্যাম্পল জোগাড় করেন এবং সেটাকে ডাউন সিনড্রোম, যেহেতু তার নাম ল্যাংডাউন, সেই জন্য ডাউন সিনড্রোম এটাকে যে বলা হচ্ছে ডাউন সিনড্রোম। সিনড্রোম মানে কি? উপসর্গ, যেটাকে বলা হচ্ছে, যেটা দেখে নির্ণয় করা যায় যে এটা ডাউন সিনড্রোম। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে ডাউন সিনড্রোম কাকে বলা হয়। ঠিক আছে, আপনারা একটা জিনিস অবাক হবেন, জানেন, আজ থেকে 2-3 দিন পরে যখন আপনারা ক্লাস করবেন না, বা 1 সপ্তাহ পরে যখন ক্লাস করবেন, তখন দেখবেন এই কোশ্চেনগুলাই সব রিপিট হচ্ছে। তখন কি বুঝবেন? তখন বুঝতে পারবেন যে না, আমরা ভালো শিখতে পারছি। কেন ভালো শিখতে পারছি বলেন তো? কারণ হইতেছে যে আপনি এই কোশ্চেনগুলা নিবন্ধনে সবসময় রিপিট হয়। তাহলে কি 7 দিন করার পরে আপনার কত, প্রায় 200, 250, 300 কোশ্চেন মুখস্থ হয়ে যাবে। তখন 7 দিন পরে যখন সলভ করবেন, তখন দেখবেন যে সব আপনি কমন পাচ্ছেন। অন্তত 25টা সলভ করলে 10-15টা কমন, তখন ভালো লাগবে, ভিতরে একটা শরীরে ভাব আসবে, একটা ফিলিংস আসবে। ঠিক আছে, তখন কি হবে? একটা ফিলিংস আসবে। আচ্ছা, এরপরে দেখেন, তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? বলেন তো, পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয়েছিল কত সালে? যখন কিনা দেখা গেল যে পাকিস্তানিরা শিক্ষার ক্ষেত্রে উর্দু ভাষাকে প্রায়োরিটি দিয়ে তারা পশ্চিম পাকিস্তানের শিক্ষার বিকাশ সহ অন্যান্য কার্যক্রমগুলো চালাচ্ছে, কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তানিরা কি করছে? শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করছে। তখন কি হয়? একটা শিক্ষা আন্দোলন হয় পাকিস্তান পিরিয়ডে। বলেন তো এই শিক্ষা আন্দোলনটা কবে হয়? দেখি বলতে পারেন কিনা আপনারা। বলেন তো, এই যে সুস্মিতা বিশ্বাস বলেছে, তারপরে এরকম বলতেছে। আচ্ছা, গুড, আমি একটু বলি। দেখেন, তৎকালীন পাকিস্তানের যারা দুই পাকিস্তান, মানে আমাদের পূর্ব পাকিস্তানের যারা জনগণ ছিল, 1959 সালে শরীফ সাহেবকে কি করে? শরীফ সাহেবকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট একটি শিক্ষা কমিশন গঠন করে দেয়। মানে পূর্ব পাকিস্তানের জনগণ, তখন তো আমরা ওই পাকিস্তানে না, এই পাকিস্তানে স্বাভাবিকভাবে আমরা নির্যাতিত। তা আমরা কি করছি? আমরা হচ্ছে যে একটা দাবি জানাই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, এখন এই শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের একটা শিক্ষা কমিশন গঠন করে দেন, কমিশনের রিপোর্ট অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য কাজ করেন। তো তখন পাকিস্তান সরকারের আইয়ুব খান ছিল, তিনি কি করেন? তিনি এই শরীফকে প্রধান করে একটা কমিশন গঠন করে দেয় 1959 সালে। এই কমিশন প্রায় 3 বছর ধরে তাদের কি চালায়? তাদের হচ্ছে কমিশনের হচ্ছে যে জরিপ চালায়। জরিপ চালানোর পরে 1962 সালে এই রিপোর্ট প্রকাশ করে। কি প্রকাশ করে? রিপোর্ট প্রকাশ করে একটা, যে এই পূর্ব পাকিস্তানের কি কি সমস্যা আছে, পূর্ব পাকিস্তানে কি কি গ্যাপ আছে শিক্ষায়, কি কি দিতে হবে, কি বাদ দিতে হবে, নতুন করে কোন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। কিন্তু এই 3 বছর শরীফ শিক্ষা কমিশন, এটাকে কি বলা হয়? শরীফ শিক্ষা কমিশন। এই শরীফ শিক্ষা কমিশনের মাধ্যমে কি করে? একটা রিপোর্ট আসে। রিপোর্টে কি হয়? ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয় কারা? আমরা, পূর্ব পাকিস্তানের মানুষজন। যখন এই কাজটা হয়ে গেল, তখন পূর্ব পাকিস্তানের স্টুডেন্টরা দুর্বার আন্দোলন গড়ে তুললো, এবং এই দুর্বার আন্দোলনকেই এই শিক্ষা আন্দোলন নয়, পাকিস্তানের শিক্ষা আন্দোলন নয় পরিচয়, যা 1962 সালে হয়। এই দেখেন, ইতিহাসটা জানলেন, সাথে সাথে কতগুলো তথ্য জানলেন। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এই শরীফ শিক্ষা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়, আপনি বলতে পারবেন না। গঠিত হয় 1959 সালে। এই যে পাকিস্তান আমলে এখান থেকেই প্রশ্নটা, যদি এই শিক্ষা কমিশনে কাকে প্রধান করা হয়, তাহলে আপনি উত্তর দিবেন শরীফ। সদস্য কতজন ছিল? 11 জন। তাহলে আপনার কমপ্লিট হয়ে গেল। দেখছেন, এই একটা থেকে 5-7টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। তাহলে আমরা কোশ্চেন নিব একটা করে, সলভ করব 5-7টা করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। দেখেন, বাংলাদেশের ভিতরে ভারতের কয়টা ছিটমহল ছিল? ছিটমহল কি আমি গতদিন কিন্তু বোঝাইছি। মনে করেন, আজকে আবার একটু বোঝাই, নতুন অনেকে আছেন। আচ্ছা দেখেন, একটু বোঝাই। এই দেখেন, মনে করেন বাংলাদেশে আপনি হচ্ছে যে বাংলাদেশের একজন লোক, আপনার জমি আছে, আপনি মনে করেন যে বাংলাদেশের লোক, আপনার নাম এ, এন্ড আপনার জমি পড়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। এটা মনে করেন যে ইন্ডিয়া, ঠিক আছে? এটা ভারত, ইন্ডিয়া, ঠিক আছে? এই ইন্ডিয়ার ভিতরে আপনার জমি পড়ছে, তাহলে কার জমি? এ। এখন মনে করেন ইন্ডিয়ার একটা লোক আছে, যার নাম হইতেছে মনে করেন যে বি। এর একটা জমি পড়ে গেছে এই পাশে। তার মানে বাংলাদেশের কিছু মানুষের জমি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, আবার ইন্ডিয়ার কিছু মানুষের জমি হচ্ছে বাংলাদেশের মধ্যে।
তাহলে ইন্ডিয়াতে যে জমিটা আছে ওইটা কি বাংলাদেশের ছিটমহল না? আবার বাংলাদেশে যেগুলো আছে সেগুলো কি ইন্ডিয়ার ছিটমহল না? এই যে এই ছিটমহলগুলো, এগুলো হচ্ছে যে কি এক দেশের বাইরে, সীমানার বাইরে আরেক দেশের জমি। তার মানে আমার বাংলাদেশের মানচিত্রের বাইরে ভারতে আমার কিছু জমি ছিল, ওইটারই ছিটমহল বলা হয়। আবার ভারতের কিছু জমি বাংলাদেশের মধ্যে ছিল, ওইটা ভারতের ছিটমহল। ঠিক আছে, বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা কোনটি? লালমনিরহাট। গতকালকে আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা গিয়জ, গতকালকে আমরা পড়েছিলাম। আচ্ছা দেখেন, আমি একটু বলি আপনাদেরকে। এখানে দেখেন ছিটমহলের সংখ্যা হচ্ছে টোটাল, যদি আমি আপনাদেরকে বলি, আপনারা 111টা উত্তর দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে আপনাদের উত্তর। ছিটমহল টোটাল ছিল হচ্ছে 162টা, 162টা ভারত আর বাংলাদেশ মিলে। মনে করেন এইটা যদি বাংলাদেশ হয়, আমি একটু আপনাদেরকে বোঝাই তাহলে মুখস্থ থাকবে। হ্যাঁ আচ্ছা, এটা মনে করেন ভারত, ভারত এটা মনে করেন যে বাংলাদেশ, বাংলাদেশ, তাই না? তাহলে এই ভারতের ছিটমহল ছিল কোথায়? বাংলাদেশে। ভারতের ছিটমহল কোথায় ছিল? ভারতে, বাংলাদেশে। তার মানে ভারতের ছিটমহল কোথায় ছিল? বাংলাদেশে ছিল। কোথায়? বাংলাদেশে ছিল। কয়টা ছিটমহল ছিল? 51টা। কিন্তু আমাদের বেশি ছিল। আমাদের ছিটমহল কয়টা ছিল? এই যে আপনারা বললেন 111টা। তাহলে 111টা, এখানে 162টা। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? এখন যদি প্রশ্ন আসে, দেখেন এখান থেকে আমরা অনেকগুলো শিখলাম। ছিটমহল কাকে বলে সেটাও জানলাম। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে বাংলাদেশের থেকে, মানে ভারতের ছিটমহল বাংলাদেশের ভিতরে কয়টা ছিল? 51টা ছিল। আর বাংলাদেশের ছিটমহল ভারতের মধ্যে কয়টা ছিল? 111টা ছিল। তাহলে মুখস্থ মোটামুটি গুড। তাহলে মোট যদি বলে 162টা, তাহলে দেখছেন আনসারগুলো কত সুন্দর করে আমরা কমপ্লিট করে ফেলতেছি। আচ্ছা, আনসারগুলো আমরা খুব সুন্দর করে, গুড গুড। এই তো যোগ বিয়োগ করে ফলাইছে কে জান? ভাইয়ের নাম কি? ভাই যোগ বিয়োগ করে ফলাইছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে এটার উত্তর হবে কোনটি? 100টি। দেখেন আমরা কিন্তু অনেকগুলা করে কোশ্চেন সলভ করছি প্রতিদিন। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোনটি? বলেন তো, বায়ু দূষণের জন্য প্রধান দায়ী কোনটি? দেখেন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন যেটা এটাকে N দিয়ে প্রকাশ করে, অক্সিজেন যেটা এটাকে O2 দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যেটা CO2 দ্বারা প্রকাশ করে, কার্বন মনো অক্সাইড যেটা CO দ্বারা। মনো অক্সাইড, মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, ডাই মানে দুই, টেট্রা মানে তিন, এইভাবে আসবে। হ্যাঁ, ট্রাই মানে তিন, সরি টেট্রা মানে চার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন তাহলে কি হলো এখানে, দেখেন তাহলে এই বলেন তো সবচেয়ে কোনটা? অক্সিজেন কি বায়ু দূষণের জন্য দায়ী? নো, অক্সিজেনের পরিমাণ পরিমিত পর্যায়ে থাকে এবং অক্সিজেন আমরা ভেতরে গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড কি নিঃসরণ, মানে বের করে দিই ভেতর থেকে, তাই না? আচ্ছা এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে এমনি মানুষ মারাই যাবে। ঠিক আছে, পরিবেশে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি, মানুষ মারা যাবে বলতে এরকম না, আসলে নাইট্রোজেন তো বিভিন্ন জায়গায় ব্যবহার করাও হয়, ইউরিয়া সার প্লাস অন্যান্য জায়গায়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, নাইট্রোজেন সার, ইউরিয়া, ইউরিয়ায় কোন সার ব্যবহার করা হয়? নাইট্রোজেন ব্যবহার করা হয়। এরপরে দেখেন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর হলেও তেমন ভাবে ক্ষতিকর নয়, সেটা সহনশীল মাত্রায় থাকলে, মানে অল্প মাত্রায় থাকলে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর হয় না। কিন্তু দেখেন কার্বন ডাই অক্সাইড অনেকে লিখছে, কার্বন ডাই অক্সাইড হবে না, ভুল করা যাবে না। এই তো এখানেই তো ভুল হয়। কার্বন মনো অক্সাইড, এইটা পরিবেশের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর। কার্বন মনো অক্সাইড এটা হচ্ছে পরিবেশের জন্য, এটা পরিবেশের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এটা পরিবেশের সরাসরি ক্ষতি করে, জীবজগতের ক্ষতি করে, উদ্ভিদ জগতের ক্ষতি করে, প্লাস সবার ক্ষতি করে। আমরা কিন্তু উপরের তিনটা দেখলাম, তাই না? নাইট্রোজেন ইউরিয়ার জন্য ব্যবহার করা হয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কি ব্যবহার করে? অক্সিজেন লাগে। কার্বন ডাইঅক্সাইড আমরা কি জন্য ব্যবহার করি? কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করি, মানে কার্বন ব্যবহার করি না তো, এটা আমরা বাতাসে ছেড়ে দিই, তাই না? তাহলে এটা এইভাবে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা কার্বন মনো অক্সাইড হবে, উত্তর হবে কত? গ, মনো অক্সাইড। আচ্ছা আমরা পরেরটায় যাই। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? বলেন তো। জিকা ভাইরাস সেই সময়কার ভাইরাস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা
এবং লোহিত রক্তকণিকার অনুপাত। দেখেন মানুষের রক্তে 4 ধরনের পদার্থ থাকে। এটা হচ্ছে প্রধানত 2 ধরনের, আমি দেখাই দিই, আপনারা আনসার করতে থাকেন, এটা আমি দেখাই দিই। হ্যাঁ, রক্ত 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 হচ্ছে 2টা টাইপে ভাগ থাকে, রক্তরস রক্তরস আর আরেকটা হচ্ছে কণিকা। কণিকা কণিকা বা 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের হয়। শ্বেত রক্তকণিকা, শ্বেত শ্বেত রক্তকণিকা একটা, আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর আরেকটা হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা। তাহলে বুঝতে পারতেছেন আমার কথা যে বাংলা রক্ত প্রধানত রক্তের মূল উপাদান থাকে 2 ধরনের প্রধানত আর কি। একটা হচ্ছে রক্ত রস যেটা তরল টাইপের, আর একটা থাকে হচ্ছে রক্ত কণিকা, মানে রক্তের মধ্যে ছোট ছোট কণিকা থাকে। ঠিক আছে, এইটা তাহলে রক্ত রস হচ্ছে পানি পানি যেটা থাকে সেইটা, আর ভিতরে যে কণিকা থাকে এটা হচ্ছে যে ভিতরে যে কণাগুলো থাকে সেগুলো কণিকা বলে। কণিকা রক্ত রসের আলোচনায় আমরা না যাই, ওইটা আলাদা আলোচনা। কণিকা আসি, কণিকা কয় ধরনের? 3 ধরনের, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। আপনারা ওই যে কেটে গেলে দেখেন না সাথে সাথে ওখানে সাদা কিছু একটা জমে ওইটাকে জমাট বাঁধায় ফেলে, দেখেন না, ওইটাই যে অনুচক্রিকার কাজ। ঠিক আছে, এই আর কি। রক্ত লাল হয় কেন জানেন? এই যে লোহিত রক্তকণিকার কারণে লাল হয়, নীল লোহিত। মনে আছে এগুলা? সায়েন্সের স্টুডেন্ট যারা তারা ভালো বুঝবেন। ঠিক আছে, দেখেন এরপরে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তাহলে এইটার অনুপাত এখানে কি বলছে? শ্বেত এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? এটা হচ্ছে এই ঘ নাম্বার আনসার হবে 1:, এটা একটু মুখস্থই রাখেন, তাছাড়া এটা বোঝানোর তো কিছু নাই। আচ্ছা, ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে বলেন তো? পরবর্তী কোশ্চেন, ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে? এটা আনসার করেন, এটাই শেষ কোশ্চেন আজকের। ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে বলেন? ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে? দেখি, দেখছেন ঠান্ডায় ধোয়া বাড়াচ্ছে মুখ দিয়ে। বলেন ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে? আনসার করতে পারবেন? দেখি পারেন কিনা। ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? জুকার না, মার্ক জাকারবার্গ। জাকারবার্গ, তাহলে এই 2টা জিনিস আমরা জানলাম, তাই না? মার্ক জাকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়া হিসেবে পৃথিবীতে মোটামুটি সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একটি এইটি আর কি। মার্ক জাকারবার্গ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। ইনার পুরো নাম জানেন আপনারা? মার্ক এলিয়ট জাকারবার্গ। মার্ক এলিয়ট জাকারবার্গ। আচ্ছা, এখন বলেন যে ক্লাসের ব্যাপারে আপনাদের মতামত কি? একদম অনেস্ট একটা রিভিউ দিয়ে যান শেষ সময়। ক্লাসে কি কি আপনাদের মানে কি কি কম বা বেশি মনে হচ্ছে বলেন, বললে আমি চলে যাব, যাই 9টায় আবার ব্যাচ আছে। ক্লাসের ব্যাপারে মতামত বলেন। ক্লাস কি চলবে না থেমে থাকবে না কি করব এটা বলেন দেখি। ক্লাসের ব্যাপারে আপনাদের মতামতগুলো একটু বলেন। ক্লাসের ব্যাপারে আপনাদের মতামতগুলো একটু বলেন দেখি, বলা যায় কিনা, বলতে পারেন কিনা। মার্ক এলিয়ট জাকারবার্গ, ক্লাসের ব্যাপারে অনেস্ট একটা রিভিউ দিয়ে যান। ক্লাস চলবে না বন্ধ থাকবে, না ক্লাসের কোয়ালিটি কেমন হচ্ছে, আপনারা সন্তুষ্ট কিনা, বা এইভাবে ক্লাস চালাবো কিনা। আচ্ছা, আমরা মোটামুটি চেষ্টা করলাম প্রায় 100খানেক জিনিস সলভ করার জন্য, 100-100 মতো সাধারণ জ্ঞানের কোশ্চেন সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। ঠিক আছে, আপনারা যদি আমরা যদি এইভাবে খুব বেশি না, আমরা যদি 1 মাস রেগুলার ক্লাস করতে পারেন, 1 মাস, আমি কথা দিচ্ছি 1 মাস যদি রেগুলার এইভাবে সাধারণ জ্ঞান আর ক্লাস করতে পারেন, 1 মাস আপনার মানে সাধারণ জ্ঞান আর গণিতে পুরা প্রিপারেশন হয়ে যাবে। 1 মাস যদি এভাবে আমাদের সাথে লেগে থাকেন, 1 মাস, বেশি দিন না, 1 ঘন্টা করে সময় দেন, 1 মাস এই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য সাবজেক্টের জন্য আমি চেষ্টা করতেছি টিচার নিয়ে আসার জন্য,
গণিতের তো টিচার আছে, 9টায় গণিত ক্লাস হবে আজকে। এখন কত বাজে? 8:36। খায় দায় প্রিপারেশন নিয়ে ফেলেন 20 মিনিটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে ক্লাস নিব। আমাদের হচ্ছে যে একটা পেইড ব্যাচ তো আমরা দিব অবশ্যই, কারণ সবাই তো শুধু কোশ্চেন সলভ করলে পারবে না, কারো কারো প্রিপারেশন কম আছে, সবার জন্য একটা ব্যাচ লাগবে। এখন আমরা একটা ব্যাচ দিব যেটাতে মোটামুটি 100টা ক্লাসেই আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিবন্ধনের সব কমপ্লিট করে দিব। ওই ব্যাচে ভর্তি হতে পারবেন সবাই। ওইটা হচ্ছে পেইড ব্যাচ হবে। হ্যাঁ, ওইটা টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এটা ফ্রি ক্লাস, এইভাবে চলতে থাকবে কিছুদিন। কিছুদিন বলতে কোশ্চেন সলভ হওয়া পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আপনাদের ক্লাস নিতে পারি। হ্যাঁ, তো এই পর্যন্তই থাকলো। 9টায় গণিত ক্লাস আছে, সবাই ক্লাসে অ্যাটেন্ড করেন। ঠিক আছে? 9টার সময় এই আর 20 মিনিট পর খাওয়া দাওয়া করে নেন যারা খান নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।